নমস্কার, টুডে স্টোরি সেলেব আড্ডা। আর এই মুহূর্তে টুডে স্টোরি সেলেব আড্ডাতে আমি রয়েছি সৌগত বন্দ্যোপাধ্যায় এবং নয়না পালিতের সঙ্গে। কেমন আছো তোমরা? ভালো আছি, তুমি কেমন আছো? ভীষণ ভালো আছি। এবং সৌগত, তোমার কাছে প্রথম আসি তো, চন্দননগর টু কলকাতা এই জার্নিটা যদি আমাদের দর্শকদের বলো। চন্দননগর টু কলকাতা ঠিক 2008 নয়, কারণ আমি বলবো চন্দননগর টু কলকাতার জার্নিটা আই হ্যাভ স্টার্টেড মাই জার্নি 1994 সাল থেকে। আমি আমার গুরুজি পণ্ডিত অজয় চক্রবর্তী, তো 1994 সাল থেকে আমি গুরুজির তত্ত্বাবধানে গান শেখা শুরু করি। তারপরে শ্রুতিনন্দন, তারপর আরো গানের জার্নিটা অনেক বড় ছিল আমার জন্য। তারপরে আস্তে আস্তে চন্দননগরের থিয়েটার দলে থিয়েটার করা, এখানে কলকাতা শহরে বেশ কিছু কিছু দলে অল্প অল্প করে আমি যুক্ত হতে শুরু করি। আমার থিয়েটারের যাত্রা থেকে মনে হয়েছিল যে না, আমি একটু গ্ল্যামার ওয়ার্ল্ডে আমি ইনভলভ হতে চাই, কি করলে কি হতে পারে। কারণ তখন দেখছিলাম আশেপাশের অনেকে থিয়েটার করছে, ভালো কাজ করছে, পরিচয় পাচ্ছে, পরিচয় পেতে কার না ভালো লাগে। এবং এরকম হয়েছে, বেশ কিছু ছবিতে আমি আর্ধেকটা সিন, একটা সিনের জন্য পাঠ করছি। সেই ছবিগুলো বলছি না, 2006 সালে যে হাউসে আমি ছবি দিয়েছিলাম এবং তারা আমাকে রিজেক্ট করেছিল, সেই হাউস কোনো কারণে, আমার তখন অ্যাক্টিং ক্যাপাবিলিটি বা যে কোনো কারণে স্ক্রিন প্রেজেন্স রিজেক্ট করেছিল। সেই হাউসের কাট টু 2013 সালে আমি হিরো হয়ে, জাতীয় হিরোইন ছিল, তারপর সেখানে আমরা কিন্তু প্রেম ভালোবাসা করে বিয়ে করি। সেই হাউসের নাম রবি ওঝা। তো রবি ওঝা জি ওদের হাউসে যারা ছিলেন তখন অনেকে ছিল। তো এটা একটা খারাপের মধ্যে ভালো দিক। তখন রিজেকশন না হলে, তোমার কখন ফেলিয়ার না হলে তোমার সাকসেসের দিক তো তৈরি হয় না। অনেক পুরো টেলিফিল্মস করি, দূরদর্শনের কিছু কাজ করি। তারপর 2008-এর দিকে অডিশন দিয়ে আকাশ বাংলা চ্যানেলে আমার চ্যাম্পিয়ন বলে একটি প্রজেক্ট শুরু হয়। সেখানে এখন যারা অনেকে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি দাপিয়ে বেড়াচ্ছে, তখন তাদের অনেকের সেটা প্রথম কাজ ছিল। তো আকাশ বাংলা থেকে আজকের সেই সৌগত বন্দ্যোপাধ্যায় জনপ্রিয় একজন অভিনেতা, এবং তার সঙ্গে আলাপ হলো সেই মেয়েটি, যে মেয়েটিকে আপনারা দেখেছেন এখানে আকাশ নীল, যে সিরিয়ালটি থেকেই তার যাত্রা শুরু। তো এই যে যাত্রাটা, যেখানে এখানে আকাশ নীল থেকে আজ পর্যন্ত কেমন ছিল? অভিনয় যে আমি করব বা আমি যে অভিনেত্রী হব, এরকম আমার কোনো অ্যাম্বিশন ছিল না, কোনো ধারণাও ছিল না। তো যখন আমি মোটামুটি ওই 12-এর পরীক্ষা হয়ে গেছে, একটা গ্যাপ থাকে, কলেজ শুরু হয়নি, ওরকম একটা সময় আমার এক বন্ধুর দাদা বলে যে আমাদের থিয়েটার গ্রুপে ওয়ান অ্যাক্ট প্লে কম্পিটিশনের জন্য একটি মেয়েকে খোঁজা হচ্ছে, তুই করবি? বললাম যে হ্যাঁ, ওয়ান অ্যাক্ট প্লে কোনো ব্যাপার না, আমি করে দিচ্ছি, চলো। তো গেলাম, কম্পিটিশনে গেলাম, প্রাইজও পেয়েছিলাম। তো তারপরে সেই দলটি থেকে বলা হয় ক্যালকাটা পারফর্মার্স, কিন্তু মন্দ করছো না, তাহলে আমাদের একটা ফুল ফ্লেজেড পারফরমেন্সে কি পার্টিসিপেট করতে চাও? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কেন না, বেশ মজার ব্যাপার। তখন ওই থিয়েটার দলের শুরু করি আমি অভিনয় করা, এবং ওখান থেকেই কয়েক মাসের মধ্যেই তখন স্টার জলসা লঞ্চ হচ্ছে, তখন আমাকে ডাকা হয়। ওই থিয়েটারের পারফরমেন্স দেখেই আমাকে ডাকে, এখানে আকাশ নীল এন্ড দ্য রেস্ট ইজ হিস্ট্রি। তারপর একটার থেকে একটা ব্যাপারটা হচ্ছে, আমি না অভিনয় ছাড়াও ক্যামেরার পেছনে কস্টিউম, মেকআপ থেকে শুরু করে সবকিছু ভীষণ ভালোবাসি। এই সবকিছু মিলিয়ে তো একটা ক্যারেক্টার হয়ে ওঠে। তো আমার কাছে অভিনয়টা শুধু গেলাম, স্ক্রিপ্টটা পড়লাম, একটা ক্যামেরার সামনে বলেছিলাম, সেটা নয়, পুরো প্রসেসটাকে না আমি খুব ভালোবাসি। তাই জন্য এই যে এতগুলো বছর কেটে গেছে, এখন আমার ফিলই হয় না। এখনো কোনো নতুন প্রজেক্ট এলে না আমার ওই এক্সাইটমেন্টটাই থাকে যে আরে নতুন প্রজেক্ট, তাহলে ক্যারেক্টারটা কিরকম হবে, গল্পটা কি থাকবে, 6 মাস পরে কি হতে পারে, এইগুলো এখনো চলে। তাই জন্য খুব ভালো লাগে। তোমাদের যে সম্পর্কের বন্ধনটা, সেটা কিভাবে এখন এই মুহূর্তে আছে? সম্পর্ক যেরকম অনেকে বলে আয়নার মতো, আই এম আ ভেরি স্পিরিচুয়াল পারসন। সব রকম স্পিরিটই আমার ভালো লাগে, কোট আনকোট। তবে স্পিরিট কেন শব্দটা বললাম, সম্পর্ক তুমি যদি খুলে রাখো সেটা উবে যাবে, কিন্তু সম্পর্কে তুমি যদি কাছে জাড়িয়ে তুমি বন্দি করে রাখতে পারো এবং সময় মতো তার ব্যবহার বা অপব্যবহার করতে পারো, তবেই তার কিন্তু ক্ষয় হবে। এবং আমাদের জীবনে প্রত্যেকের যেরকম এজ যখন বাড়ে, এনার্জির ক্ষয় হয়। সেই দিক থেকে দাঁড়িয়ে আমি খুব পজিটিভ স্পিরিট নিয়ে বলছি যে আপস অ্যান্ড ডাউনস আমাদের জীবনে
অ্যাজ আ হাজব্যান্ড ওয়াইফ যা গেছে অনেকেরই যায়নি, এবং আমি চাই না তারা যে এই এক্সপিরিয়েন্স গুলো করুক বা তাদের জীবনে আসুক। আমরা যে প্রফেশনটায় আছি সেটা ইটসেলফই আপস অ্যান্ড ডাউন, এবং সেটা জেনেই আমরা এসেছি। মানে আমি ইঞ্জিনিয়ারিং করবো না, আচ্ছা করবো না, সেটা ছেড়ে দিয়ে করলাম ইংরেজি অনার্স পড়তে গিয়ে আমি বললাম না, আমি তাহলে গান বাজনাটা করবো, সাথে থিয়েটার করবো, অভিনয় করবো, মানে সেরকম ভাবেই হয়েছে। অর্ধপক্ষে ও ইংলিশ অনার্স, আমিও তাই। তো সেরকম ভাবেই। আর সম্পর্কের ব্যাপারে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে কোনো আপস অ্যান্ড ডাউনস বা ভালো লাগা খারাপ লাগা সবকিছুর মধ্যেই না ট্রান্সপারেন্সিটা খুব দরকার। মানে যদি একে অপরের সাথে সেটা খারাপ হোক, বাজে, হয়তো মনে হলো বললাম দূর বাবা জঘন্য লাগছে দেখতে আজকে তোমাকে, কিন্তু এই ট্রান্সপারেন্সিটা দরকার, যেটা আমি ফিল করি। তাহলে পরে না অনেক কিছু সর্ট আউট হয়ে যায়। মানে হয়তো মুখের উপর খারাপ লাগছে কিছু একটা জিনিস বলে দিলাম, সেটাতে হয়তো ওর হয়তো খারাপ লাগলো, কিন্তু এট দ্য সেম টাইম আমি তো সত্যি বলছি, সুতরাং একটু কিছুক্ষণ বাদে ওটা আবার ঠিকও হয়ে যায়, অ্যাকসেপ্টেবল। মানে আমি সেটা বিলিভ করি যে ট্রান্সপারেন্ট থাকাটা খুব দরকার। এটা কিছুটা জানো তো স্টক মার্কেটের মধ্যে, যতক্ষণ না ডাউন লেগ তোমার তৈরি হবে ততক্ষণ তো আপ লেগ তৈরি হবে না। তো তুমি যদি তোমার যখন ডাউন ট্রেন্ডে নিজের সম্পর্কের ইকুয়েশন গুলো অ্যাভারেজ করতে পারো, তাহলে দেখবে তোমার আপসাইডের টার্গেটটা খুব ইজিলি আসছে। এটা এরকমই।